কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। রাতের বেলাতেও বাইরে বেরোতে হয়, বুঝ? একদম ভালো লাগে না, সেই রাতের বেলাতেই বেরোতে হবে। এখন যা কি করি। ভজন হাতে একটা মস্ত পুরনো দিনের হ্যারিকেন ঝুলিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তার অন্য হাতে একটা ছোট্ট টিফিন ক্যারিয়ারে রাতের খাবার রয়েছে। সে খাবার ভজনের নয়। জমিতে ধান পেকেছে, সেই ধান পাহারা দেওয়ার জন্য রাতের বেলায়ও মাঠে থাকতে হয়। ভজন আর তার ভাই দুইজন মিলে ধান চাষ করে। আজ রাতে ভজনের ভাইয়ের জমি পাহারা দেওয়ার কথা, তাই সে সেখানেই রয়েছে। ভজন খাবার দিয়ে তারপরে ফিরে আসবে। আকাশের দিকে তাকিয়ে দেখল ভজন, গোটা আকাশটা মেঘে যেন কালচে হয়ে রয়েছে। ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না। গ্রামের পথটা একটা মস্ত বাঁক নিয়ে ছোট জঙ্গলের পাশ দিয়ে গ্রামের শেষের দিকে গেছে। সেই দিক থেকে গ্রামের লোকেদের জমি শুরু হয়েছে। দিনের বেলায় এই পথ লোকজনে ভরা থাকে। গ্রামের জমিতে চাষি দল, পথে ঘাটে কচি কাঁচা, এমনকি এই পথে দিঘিতে মেয়ে মানুষেরা জলও আনতে যায়। কিন্তু এখন এই পথ ফাঁকা। ভজন ভীতু মানুষ, সে কথা গ্রামের সকলেই জানে। এই আঁধার রাতে হ্যারিকেন হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে হাঁটতে তার বেশ ভয় করছিল। তবুও যেতেই হবে। বাড়িতে মেয়ে মানুষেরা আছে, তারা তো আর যেতে পারবে না। বুড়ো বটগাছটার কাছে আসতেই কিন্তু ভজনের গোটা শরীর একবার শিরশির করে উঠল। এই সেই বটগাছ, যে বটগাছ নিয়ে গ্রামের লোকেরা অনেক কথা বলে। তবে এই বটগাছের একটা ঘটনা আছে। অনেক বছর আগে কে একজন এখানে মারা গিয়েছিল। তাছাড়া বটগাছটা গ্রামের বাইরের দিকে বলে এই দিকে গ্রামের লোকেদের রাতের বেলা আসার তেমন প্রয়োজন হয় না। এই যে আজ যেমন ভজন এসেছে, তেমন দরকার ছাড়া কেউ আসে না। এই সেই পুরো বটগাছ। হ্যাঁ, এমন বটগাছ আশেপাশের গ্রামে আর একটাও নেই। এত বছর ধরে যে বটগাছটা কিভাবে বেঁচে আছে। আর আরে বটগাছের তলায় ওটা কি? ভজন বটগাছের দিকে তাকিয়ে দেখল, বটগাছের তলায় একটা কেউ বসে আছে। আর সেই দিক থেকেই একটা কান্নার শব্দ ভেসে আসছে। ভজন ভালো করে হ্যারিকেনটা তুলে দেখল, হ্যাঁ তো, একটা মেয়ে বসে আছে বটগাছের তলায়। মেয়েটার পরনে গ্রাম্য কায়দায় পরা শাড়ি, দুটো হাতের মাঝে মুখ লুকিয়ে সে কেঁদে চলেছে। তার কান্নার শব্দ এদিক থেকে ওদিকে ছড়িয়ে পড়ছে। এত রাতে এখানে একা একটা মেয়ে ওই বটগাছের তলায় কি করছে? এই এই কে তুমি? আর এখানে এত রাতে কি করছো? ভজনের ডাক শোনার পরেও কিন্তু মেয়েটার কান্না থামল না। মেয়েটি কাঁদতে লাগলো, সে কোনো কথাই বলল না। ভজন ব্যাপারটা দেখে দুপা সামনের দিকে এগিয়ে গেল। গ্রামের পথ ছেড়ে বটগাছটার দিকে নামতেই ভজনের কানে এসে লাগলো ঠান্ডা বাতাস। আর সেই বাতাসের মধ্যে কেউ যেন ফিসফিস করে বলে উঠল,
শব্দটা কানের কাছে শুনতে পেয়ে ভজন চমকে উঠল। তার হাতের হ্যারিকেনটা দুলে উঠল একবার, আর ঠিক তখনই মেয়েটার কান্নাটা থেমে গিয়েছিল। মেয়েটা কিন্তু মাথা তুলল না। ভজন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছে। বটগাছের চারপাশটা ঘুপচি অন্ধকার হয়ে আছে। ঝুড়িগুলো নেমে এসে মেয়েটার ঠিক মাথার উপরে এসে পড়ছে। ভজনের হাতের হ্যারিকেনটার আলো একবার তীর তীর করে কেঁপে উঠল। পুরনো দিনের লণ্ঠন, যা ওপরে নিচে সব দিক দিয়ে আটকানো। অল্প ফাঁকা করে তারপরে ভেতরে আগুন জ্বালাতে হয়, তাই অল্প হাওয়াতেও এই লণ্ঠন কোনো মতে টিকে আছে। তবুও ভজন আরো দুপা সামনের দিকে এগিয়ে থমকে দাঁড়ালো। সত্যি করে বলো তো, কে তুমি? আর এই গাছের তলায় কি করছো? তুমি জানো না গ্রামের এই গাছের তলায় কেউ আসে না? মেয়েটা কিন্তু তখনও কোনো কথা বলে না। একভাবে দুটো হাতের মাঝে মুখটা লুকিয়ে সে চুপ করে বসে আছে। ভজনের একটু যে ভয় করছিল না তা নয়, কিন্তু একটা কৌতূহল হচ্ছিল। এত রাতে একাকী একটা মেয়ে, যদিও রাত বেশি নয়, অন্ধকার নেমে এসেছে বলে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। তাছাড়া বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়েছে, তাই গ্রামের লোকেরা আর এমন সময় বাইরে বেরোবার সাহস দেখায়নি। ভজনকে যেতেই হবে, না হলে তার ভাইকে না খেয়ে থাকতে হবে। মাত্র কয়েকদিন আগে ভজনদের জমির পাশের জমির ধান রাতের বেলা কারা যেন কেটে নিয়ে গেছে, তাই তার ভাই বারবার বলে দিয়েছে, দাদা রাতের বেলা খাবার নিয়ে আসিস। আমি সন্ধ্যার পর থেকে জমির কাছে গাছতলাতেই থাকবো, না হলে যদি ধান কেটে নিয়ে চলে যায় তাহলে বড় বিপদে পড়তে হবে যে। ভজন বুঝতে পারছিল না যে কি করবে। একবার মনে হচ্ছিল ধুর, যাই থাকুক গিয়ে, সে নিজের কাজে যাবে। তারপরে আবার মনে হলো, মেয়েটা কে? বটগাছের তলায় বসে আছে কেন? মনের ভেতরে এই প্রশ্নগুলো চলতে চলতে ভজন কখন যে হাঁটতে হাঁটতে আরো দুপা সামনের দিকে এগিয়ে গেছে সে নিজেও বুঝতে পারল না। আরো খানিকটা এগোবার সাথে সাথেই একটা অদ্ভুত ব্যাপার ভজনের মনে হলো। ওই বটগাছটা আজ রাতে যেন কেমন অন্যরকম হয়ে গেছে। হ্যারিকেনের অল্প আলোয় যেন মনে হচ্ছে বটগাছের নেমে আসা ঝুড়ির ভেতর থেকে বটগাছের গায়ে দুটো চোখ একভাবে তাকিয়ে দেখছে ভজনের দিকে। আর ওই মেয়েটাকে এক্ষুনি বোধহয় ওই গাছের গুঁড়িগুলো কি? কথাটা ভাবার সঙ্গে সঙ্গেই ভজন দেখতে পেল গাছের ঝুড়িগুলো এগিয়ে এসে মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করেছে। কিন্তু মেয়েটার কোনো হেলদোল নেই। ভজন আর স্থির থাকতে পারল না। হাতের টিফিন ক্যারিয়ার আর হ্যারিকেনটা নিচে নামিয়ে রেখে ছুটে গেল সামনের দিকে। আরে 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 কি করছো? ওঠো ওঠো, ওখান থেকে উঠো, উঠে এসো বলছি, উঠে এসো। কখন যে উত্তেজনায় ভজন ছুটতে ছুটতে বটগাছের একদম কাছে গিয়ে দাঁড়িয়েছে তার নিজেরও মনে নেই। আর ঠিক তখনই তার চোখের সামনে ঝুড়িগুলোর আড়ালে মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল। আর ভজন বুঝতে পারল না কয়েকটা ঝুড়ি মাটিতে ভর করে আস্তে আস্তে এগিয়ে এসেছে তার পায়ের কাছে। ঝুড়িগুলো যখন তার পায়ে উঠতে শুরু করেছে তখনই ভজন চিৎকার করে উঠল। অনেক বছর আগে এই গাছের তলায় একজন মারা গিয়েছিল, তার শরীরটা এখানেই পড়েছিল। তাহলে কি ভজনেরও অমন হবে?
ভজন পেছনে ফিরে তাকাবার চেষ্টা করলো, তারপর একটা চিৎকার করলো, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও, এই বটগাছ আমায় মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাঁচাও। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সময়ের দাম ভজন বুঝতে পারেনি। আর একটু আগে যদি তার সম্বিত ফিরে আসতো তাহলে হয়তো সে বাঁচতে পারত। ততক্ষণে বটগাছ থেকে নেমে আসা ঝুড়িগুলো অদ্ভুত কোনো উপায়ে লম্বা হয়ে তার বুক পর্যন্ত জড়িয়ে এসেছে। তারপর একটা ঝটকা টানে সেই ঝুড়িগুলো ভজনকে ছিটকে নিয়ে গিয়ে ফেললো বটগাছের গুঁড়ির ওপরে। কিন্তু এ কি, বটগাছের গুঁড়ি কোথায়? সামনের ঝুড়িগুলো ফাঁকা হয়ে বটগাছের গায়ে ততক্ষণে দেখা দিয়েছে একটা কালো রঙের অদ্ভুত গর্ত, আর সেই গর্তের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ বেরিয়ে আসছে। সেই অদ্ভুত শব্দ হলো ভজনের চিৎকারটা। আর অদ্ভুতভাবে সেটা আর বাইরে বেরোলো না। ততক্ষণে তার গোটা শরীর গাছের ঝুড়ি ঘিরে ফেলেছে। ভজনকেও আর দেখা যায় না। ভজনকে সেই কালো গহ্বরের মধ্যে ছুঁড়ে দিতেই ভজন শেষবারের মতো আর্তনাদ করে উঠল। তারপরে আবার সব চুপচাপ। সে কি, এমনটা আবার হতে পারে নাকি? মৃত্যু হয়েছে কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো রক্ত নেই, তাহলে মৃত্যুটা হচ্ছে কি করে? মৃত্যুটা যে কি করে হয়েছে সে কথা কেউ জানে না। গ্রামের কবিরাজও অনেক ভেবেচিন্তে বলেছিলেন ভয় পেয়ে মৃত্যু হয়েছে, ভয় পেয়ে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে এই মৃত্যু। তবে গোটা শরীরে লম্বা লম্বা সুতোর মতো কিসের যেন দাগের ছাপ ছিল, ওই একটা জিনিস ছাড়া আর কিছুই নেই। দেখুন নবীনবাবু, আমরা তো ওদিককার লোক নই, তাছাড়া ওই বটগাছ নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথাও নেই। তবে আপনাদের এখানে এসে এমন একটা গল্প শুনে বেশ ভালো লাগলো। ঠিক তখনই নবীন সান্যালের মেয়ে টগর ঘরের ভেতরে এসেছিল। অজয়ের উদ্দেশ্যেই অজয়ের এই কথায় টগর মাথা না তুলেই বলল, এসব কিন্তু গপ্প নয়, সত্যি কথা। আমাদের গায়ে অনেক বছর আগে একজন এই গাছের তলায় মারা গিয়েছিল। তারপর এই 3 মাস হলো গ্রামের লোকেরা ওই বট গাছের দিকে আর সহজে যায় না। আহা, তাহলে তো বট গাছটা কেটে ফেললেই হয়, আর কোনো ভয় থাকে না। কেটে ফেলার কথা আমরা অনেকবার ভেবেছি, কিন্তু নানান কারণে ওটা আর কাটা হয়ে ওঠে না। কেমন করে যেন গাছটা কাটার চিন্তাটা সবার মাথা থেকে বেরিয়ে যায়। তাছাড়া এই 3 মাস আগে যদি ভজন না মারা যেত তাহলে তো সেই বট গাছের কথা আমাদের মাথাতেই আসতো না। রজত কিন্তু নবীনবাবুর কথা শুনছিল না। সে টগরকে অপলক দৃষ্টিতে দেখছিল। একবার চোখ তুলে রজতের দিকে তাকিয়েছিল। টানা দুটো চোখ, গায়ের রং একটু চাপা হলেও মুখে একটা অদ্ভুত আকর্ষণ আছে। পাতলা ঠোঁট, লম্বা নাক, শরীরের গড়ন বেশ ভালো। বয়স ওই 17 কি 18 মতো হবে, অন্তত নবীন তাই বলেছিল। রজত আর টগরের একবার চোখাচোখি হতেই টগর তাড়াতাড়ি চোখ নামিয়ে ঘরের ভেতরে চলে যায়। নবীন সান্যাল কিন্তু চিন্তিত মুখে বারবার জানলা দিয়ে বাইরের দিকে দেখছিলেন। এবার তিনি বলে উঠলেন, বাবারা, তোমরা এত দূর থেকে এসেছো, এই রাতে তো আর বাড়ি ফিরতে পারবে না। জানি বিকেল পেরিয়ে সন্ধে হয়েছে সবে, কিন্তু আকাশের অবস্থাটা দেখেছো? কিন্তু সেটা কি ঠিক হবে নবীনবাবু? মেয়ে দেখতে এসে আমরা এখানে রাত্রেবেলা থেকে যাব, সেটা তো ভালো দেখায় না। ভালো আর মন্দের কথা নিয়ে এখন ভাবা যায় না। আমার বাড়িতে যদি এই অসময়ে কোনো অতিথি আসতো, তাকে কি আমি এখন চলে যেতে বলতে পারতাম?
আর সেখানে তোমরা তো আমার কাছের লোক হয়ে উঠেছ। তাছাড়া যদি সব ভালোই ভালোই মিটে যায় তাহলে তোমরা তো আমার ঘরের ছেলেই হবে। বাবা রজত, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আর আমার বাড়িতে অনেকগুলো ঘর আছে, তোমরা তা তো দেখেইছো। ওপাশে টগর দাঁড়িয়েছিল, মাঝে মাঝে উঁকি মেরে ভেতরের দিকে দেখছিল। এই কথায় অকারণেই সে কেমন যেন লজ্জা পেয়ে ঘরের ভেতরে গিয়ে বিছানার উপরে শুয়ে পড়ল। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাঁট এসে লাগছে। সে দরজা বন্ধ করল আর একটা জানলার কাছে দাঁড়িয়ে অকারণেই বৃষ্টিতে ভিজতে লাগলো। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমাদেরই আর আপত্তি কীভাবে থাকে বলতে পারেন? সত্যিই তো, আমরা এত রাত্রে বাড়ি ফিরবই বা কী করে? বাড়ি ফেরার জন্য কিছুই তো পাবো না। ঠিক হলো ওরা দুজন আজ রাতে নবীনবাবুর বাড়িতেই থেকে যাবে। এখানে মেয়ে দেখতে এসেছিল ওরা। নবীন সান্যালের সঙ্গে ওদের কথা হয়। নবীনবাবু মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছিল। রজত একা মানুষ, আবার এখান থেকে 3 গ্রাম দূরে তার বেশ কিছু জমি জমা ও 2টো পুকুর রয়েছে। তার সঙ্গে একটা মুদির দোকান রয়েছে। অবস্থা খুব একটা খারাপ নয়। অনেক দিন ধরেই সে বিয়ের কথা ভাবছিল, কিন্তু তার 3 কুলে কেউ নেই। তার বাড়িতে এক বিধবা পিসি আছে, আর রয়েছে তার এই বন্ধু অজয়। তাই অজয়কে নিয়ে সে নিজেই বাধ্য হয়ে এসেছে মেয়ে দেখতে। পিসির পক্ষে এত দূরে আসা সম্ভব নয়। টগরের ব্যাপারে যা শুনেছিল তাতে এমন ঘরোয়া মেয়েই সে চেয়েছিল, যে নিজের হাতে গৃহস্থালী সামলাবে আর রজত নিজের ব্যবসা সামলাবে। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া সেরে ওদের জন্য বরাদ্দ ঘরে রজত, অজয় আর নবীনবাবু গিয়ে বসলেন। টগরও এসে ঘরে বসল। পাশাপাশি বেশ কয়েকটা ঘর। তাছাড়া এই বাড়িতে নবীনবাবু আর টগর ছাড়া আর কেউ থাকে না। ওরা দুজনে বসলো বিছানায়। নবীনবাবু ঘরে একপাশে একটা কাঠের চেয়ারে, আর টগর বসলো একটা মাদুরির ওপর। তোমরা তখন ওই বটগাছের কথা শুনতে চেয়েছিলে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কোনো কাজ নেই। তাছাড়া এত তাড়াতাড়ি ঘুম আসবে বলে তো মনে হয় না। আর এখানে বসে ওই বটগাছের গল্প শুনতে তোমাদের বেশ ভালোই লাগবে। ভূতের গল্প কিন্তু হ্যারিকেনের আলোর অল্প অন্ধকারে বেশ ভালো লাগে নবীনবাবু। তাছাড়া বাইরে ঝড় বৃষ্টিও হচ্ছে। ভূতের গল্প কিনা ঠিক জানি না, তবে যেটুকু আমরা গ্রামের লোকেরা অনুমান করেছিলাম সেটুকুই বলছি। তাছাড়া একজন ওই বটগাছের তলায় অনেক বছর আগে কিছু একটা দেখেছিল। সেই গল্পই আমাদের মুখে মুখে ঘুরে বেড়ায়, সেটাই শোনো। তখন এই গ্রাম খুব একটা বড় নয়। এখন যেমন দেখছো তেমন তো নয়। এখন যে কয়েক ঘর বসতি রয়েছে, তখন তার চেয়ে অর্ধেক লোকজন থাকতো। তখন ওই বটগাছ অমনি পুরনো। ওই বটগাছের আসল বয়স কত সে কথা কেউ জানে না। বটগাছটার দিকে রাতের বেলা কারোর যাওয়ার প্রয়োজন পড়তো না। একবার একটা লোক পাশের গ্রাম থেকে এই গ্রামে ফিরছিল রাতের বেলা। বটগাছের আগে পথের বাঁক নিয়ে বটগাছের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এমন সময় তার মনে হলো কে যেন কাঁদছে। একটা মেয়েলি গলায় কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। কেউ গভীর কষ্ট পেলে যেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে, মাঝে মাঝে থেমে গভীর করে শ্বাস নিচ্ছে, তারপর আবার কাঁদছে। তখন ওই বটগাছের অদ্ভুত ব্যাপার গ্রামের লোকেদের কাছে পরিচিত নয়। সে বটগাছের দিকটা এগিয়ে গেল। তার হাতে তখন আলো ছিল না। আকাশে চাঁদের আলো রয়েছে। চাঁদের আলোয় বটগাছের কাছে
গ্রামের সরু পথে দাঁড়িয়ে প্রথমে সে কিছু দেখতে পেল না। তারপরে তার মনে হলো কান্নার শব্দটা ভেসে আসছে ওই গাছের তলা দিয়ে। গাছের দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, কে ওখানে? কিন্তু তার কথার কোনো উত্তর নেই। শুধু তাই নয়, তার প্রশ্নের সঙ্গে সঙ্গে বটগাছের তলায় সেই মেয়েটার কান্না বন্ধ হয়ে গেল। লোকটা ছিল বেশ সাহসী, তাছাড়া সে নাকি অনেক কিছু জানতো। সেসব যদিও অনেক বছর আগের কথা, সত্যি না মিথ্যে আমরা কেউ জানি না। সাহসে ভর করে এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস করে সে পথ ছেড়ে বটগাছের দিকের জমিতে নামলো। দুপা সামনে এগিয়ে যেতেই এবার কিন্তু চাঁদের আলোয় দেখতে পেল একটা মেয়ে, গ্রাম্য একটা মেয়ে বটগাছের তলায় দাঁড়িয়ে আছে। লোকটা মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে মেয়েটা আবার আগের মতোই দুটো হাত মুখের সামনে এনে কাঁদতে শুরু করলো। সে কান্না যেন থামার নয়, কান্নার শব্দও যেন পাশের বাতাস ছাপিয়ে কানে এসে লাগছে। ওই মেয়েটা যে মানুষ নয় সেটা বুঝতে তার বেশি সময় লাগেনি। কিন্তু যাই হোক না কেন, রাতের বেলা কাঁদছে কেন? তাই লোকটা গম্ভীর গলায় বলল, কে তুমি? আর এভাবে এই গাছের তলায় কাঁদছো কেন? লোকটা কথাটা বলল, মেয়েটা কিন্তু কোনো উত্তর দিল না। সে পেছনের দিকে ঘুরে বটগাছের দিকে হাঁটতে শুরু করলো। লোকটাও তার পিছু পিছু হেঁটে যাচ্ছে। মেয়েটা হাঁটতে হাঁটতে বটগাছের পেছনে অন্ধকারে গিয়ে দাঁড়ালো। লোকটা মনে মনে একবার ভাবলো, প্রয়োজনই নেই যাওয়ার, ও যে মানুষ নয় তা তো বোঝাই যাচ্ছে, এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এই কথা ভেবে সে এক পা বাড়িয়েছে, ঠিক তখনই বটগাছটা অদ্ভুতভাবে নড়ে উঠল। আশেপাশে কোথাও কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই। বটগাছটা এমন ভাবে নড়ছে কি করে? কথাটা ভেবে সে বটগাছের দিকে তাকিয়েছে, এমন সময় দেখতে পেল বটগাছের নেমে আসা ঝুড়িগুলো দু হাতে আঁকড়ে ধরে সেই ঝুড়ি বাইতে বাইতে ওই মেয়েটা বটগাছের ওপরের দিকে উঠছে। অদ্ভুত একটা হাসির শব্দ এখন তার দিক থেকে ভেসে আসছে। মেয়েটা একবার তাকালো লোকটার দিকে, আর চাঁদের আলোয় সেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে লোকটা যেন প্রবল ভয় কেঁপে উঠল। ঘরের ভেতর হ্যারিকেনটা জ্বলছে টিমটিম করে, যদিও গোটা ঘর আলোকিত করতে পারেনি। টগর মাদুরির কাছে বসেছিল। রজত মাঝে মাঝে আর চোখে টগরের দিকে তাকাচ্ছিল, টগরও তাকাচ্ছিল। চোখে চোখে কিছু একটা ইশারা যেন হয়ে যাচ্ছিল। দুজনেরই দুজনকে বেশ পছন্দ হয়েছে, সেই কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। নবীনবাবু সমস্ত কথা বলছিলেন অজয়ের দিকে তাকিয়ে। এবার নবীনবাবু থামতে অজয় বলল, তারপর লোকটা কি দেখলো সেটা তো বললেন না। লোকটা গাছের ঝুড়ি দিয়ে ওপরের দিকে উঠতে থাকা মেয়েটার মুখের দিকে তাকাতে যা দেখতে পেয়েছিল সেটা সে নিজেও বিশ্বাস করতে পারেনি। মেয়েটার মুখে চোখ, নাক, মুখ কিছুই নেই। তার বদলে তার মুখ থেকে বেরিয়ে এসেছে অজস্র বট গাছের ঝুড়ির মতো লম্বা লম্বা ঝুড়ি, আর সেই ঝুড়িগুলো তার মুখের সামনে ঠিক চুলের মতো এসে ঝুলছে। ঝুড়িগুলো অল্প হাওয়ায় উড়ে গেলে তার মুখটা একেবারে বট গাছের গুড়ির মতো শক্ত খটখটে বলে মনে হচ্ছে, আর সেভাবেই সে অদ্ভুতভাবে তাকিয়ে হাসছে। এই কথাটা শুনে রজতের বুকের ভেতর কেমন যেন করে উঠল। এমন একটা অবিশ্বাস্য কথা সে এর আগে কখনো শোনেনি।
টগর এতক্ষণ চুপ করেছিল, এবার বলল, যে লোকটা এই কথা বলেছিল সে কিন্তু বেশ সাহসী। পরে জানা গেছিল যে সে আবার অনেক তন্ত্র মন্ত্রও জানতো। তার ক্ষতি সহজে কোনো অপশক্তি করতে পারতো না, কিন্তু তারপরেও সে সেদিন ভয় পেয়েছিল যদি তার দেহ বন্ধন করা না থাকতো তাহলে ওই রাতেই তার মৃত্যু ঘটতো। আচ্ছা, এই ঘটনাটা তাও কত বছর আগেকার? এ ঘটনা অনেক বছর আগেকার, কম করে হলেও আজ থেকে 100 বছর আগেকার। তারপরে ওই বটগাছের তলায় এসে মরেছে তারাও আজ থেকে ধরে রাখো 20-30 বছর আগেকার। তখন আমাদের বয়স তোমাদেরই মতো, আর সবে মাত্র 3 মাস আগে আমাদের ওই ভজনলাল ওখানে মারা গেল। তার মানে আপনি বলতে চাইছেন ওই বটগাছের তলায় সত্যিই এমন কিছু আছে যা আদতেও ভালো নয়, আর গোটা ব্যাপারটা যে গল্প নয় সেটা আপনি বিশ্বাস করেন? আমাদের অত সাহস নেই বাবা, একার সংসার, মেয়েটাকে বিয়ে দিতে পারলে শান্তিতে মরতে পারি, এর মধ্যে ওই সব নিয়ে ভাবার অত সময় নেই। রাতের বেলা বটগাছ এড়িয়ে থাকতে পারলেই হলো। অজয় কিন্তু মনে মনে কেমন উত্তেজিত হয়ে পড়েছিল। এবার বলল, না নবীনবাবু, আমার কিন্তু এসব বিশ্বাস হয় না। বটগাছ আমাদের গ্রামেও আছে, কিন্তু এমন কথা তো আমার কখনো মনে হয়নি। তাছাড়া যে বটগাছের কথা আপনি বলছেন সেটা দেখারও ইচ্ছে রইল আমার। রজত অজয়কে ভালোভাবে চেনে। কোনো ব্যাপারে তার একবার জেদ চেপে গেলে সে ব্যাপারটা সে সহজে ছাড়তে পারে না। তাই রজত তাড়াতাড়ি বলে উঠল, অজয়, গল্পের মতো করে যখন শুনেছিস ঠিক আছে, দেখ নবীনবাবুর কথা বলেছে, আর আর এখন অনেক রাত হয়েছে, থাক না ভাই এখন এসব। নবীনবাবু আর টগর বুঝতে পারল রজত ব্যাপারটাকে হালকা করতে চাইছে। নবীনবাবু খুশি হলো, এমন ছেলেই তার পছন্দ। এমন ছেলে পছন্দ হবে না তো আর কেমন ছেলে তার মেয়ের জন্য পছন্দ হবে? যে মানুষ পরিস্থিতি বুঝে বিষয় হালকা করতে পারে তারই তো আছে আসল বুদ্ধি। তাই ওরা আর বিরক্ত করল না। রজত আর অজয়কে ঘরের সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দিয়ে ঘরে জল রেখে, এমনকি আলাদা করে একটা হ্যারিকেন ও দেশলাই দিয়ে ওরা নিজেদের ঘরে চলে গেল। টগর তার ঘরে আলাদা ঘুমায়। নবীনবাবু একটা ছোট ঘরে ঘুমান। বিছানায় শুয়ে কিন্তু অজয় উসখুস করছিল। ততক্ষণে বৃষ্টি কমে এসেছে। অজয় জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিল। বাড়ির পিছনের দিকে খানিকটা ফাঁকা জায়গা, তারপরে আরও কয়েকটা বাড়ি শুরু হয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে অজয় বলল, গ্রামের ওই বটগাছের কথা আমি এর আগেও শুনেছি, আর সত্যি বলতে আমি একটা কারণে একটু দুপুরের দিকে। দেখ অজয়, এখানে এমন কিছু করিস না যাতে নবীনবাবু কিংবা বাকিদের বিব্রত হতে হয়। বাহ, এরই মধ্যে সবার জন্য চিন্তা শুরু হয়ে গেছে। ভালো ভালো, কিন্তু এই বটগাছটাকে যে রাত্রিবেলা আমি একবার দেখতে চাই। অজয়ের কথা শুনে রজত চমকে উঠে বলল, হ্যাঁ, পাগল হয়েছিস নাকি তুই? এত কিছু শোনার পরেও তুই সেই রাতের বেলা ওই বটগাছটা দেখতে চাস? কাল সকালবেলা যখন যাব তখন না হয় দেখে নিবি। অজয় রজতের সামনে এসে বসে তার চোখের দিকে চোখ রেখে বলে, রজত, তুই যে এত ভীতু সে কথা আমি জানতাম না। সে মেয়ে মানুষের মতো ঘরে চুরি পরে বসে থাক, বুঝলি? কথাটা বলে অজয় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার গায়ের পোশাকটা জড়িয়ে নিতে নিতে সে বলল, তোর যদি এখানে থাকতে হয় তাহলে তুই থাক। নবীনবাবু আর তোর হবু বউয়ের ঘুমিয়ে পড়ার জন্য আমি অপেক্ষা করব। তারপর একটা হেরিকেন নিয়ে আমি যাব। তাছাড়া নবীনবাবু ওই বটগাছটা ঠিক কোথায় আছে তার ঠিকানা আমাদের বলেছিলেন, মনে আছে? অজয়, পাগলামি করিস না। এমনিতেই সমস্যায় পড়ে এখানে আমরা রাত কাটাচ্ছি। আমি তো তোকে একবারও আসতে বলিনি রজত, তুই ঘরেই থাক, আমায় যেতে দে। অজয়, কাজটা কিন্তু ঠিক হলো না ভাই।
কাদামাটি, তারপর অচেনা জায়গা। ঝড় বৃষ্টি কমলেও আকাশ কিন্তু কালো হয়েই আছে। দেখ, আবার যে বৃষ্টি নামবে না তার নিশ্চয়তা কোথায় বলতো? অজয় হাতে হ্যারিকেনটা তুলে মুখের কাছে ধরে হাসতে হাসতে বলল, নিশুতি রাতে এভাবে কথা বলতে নেই, ওরা শুনতে পাবে রজত, ওরা শুনতে পাবে। কথাটা বলে অজয় হা হা করে হেসে উঠল। আর ঠিক তখনই ওদের মনে হলো ফাঁকা জায়গাটার জঙ্গলের ভেতর থেকে অজয়ের হাসির প্রতিধ্বনিটা যেন অদ্ভুতভাবে ফিরে এলো। ব্যাপারটা এত আচমকা ঘটে গেল যে অজয় পর্যন্ত থমকে দাঁড়িয়ে পড়েছিল। তারপর নিজের মনকে বোঝানোর জন্য হেসে বলে উঠল, আরে দূর, ও বোধহয় শিয়ালের ডাক। শিয়ালের ডাক মাঝে মাঝে হাসির শব্দের মতো মনে হয়। ওরা আবার হাঁটতে লাগলো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার বললেও কম বলা চলে। চাঁদটাকে সেই সন্ধে থেকেই মেঘ ঢেকে রেখেছে। মেঘের চাদর পেরিয়ে চাঁদের বাইরে বেরিয়ে আসার সাহস আজ রাতে হয়নি। মাটির ভেজা গন্ধ আর ঠান্ডা একটা বাতাস চারপাশের পরিবেশটাকে কেমন যেন থমথমে করে রেখেছে। যদিও কাদা জলের ওপর দিয়ে হেঁটে আসার একটা শব্দ ওরা নিজেরাই শুনতে পাচ্ছিল, আর সেই শব্দেই মাঝে মাঝে নিজেরাই যেন কেমন চমকে উঠছিল। অজয়, একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছিস ভাই? এইখানে কিন্তু আসলে কি আছে সে কথা কেউ জানে না। এই নবীনবাবু আমাদের সমস্ত কথা বললেও না, এখানে আর কিছু কেউ কিন্তু দেখেনি। এত বছরের ব্যবধানে মাত্র 3 জন মারা গেছে। এখানে কিছুই নেই। একটা মেয়ে, তার মুখ, চোখ, নাক কিছুই নেই। তার বদলে মুখ থেকে বেরিয়ে এসেছে গাছের ঝুড়ি। এ কথা কি বিশ্বাস করা যায়? নিশ্চয়ই লোকটা নেশাভান করে ফিরছিল, আর তা না হলে গ্রামের লোকেদের কাছে নিজের নাম বাড়ানোর জন্য সব কথা বলেছে। আর ভজনলাল? চুপ চুপ, একটা ছপ ছপ শব্দ আসছে না? শোন ভালো করে। অজয়ের কথায় রজত থমকে দাঁড়ালো, ভালো করে কান পাতল। বাতাসে সত্যিই তো একটা শব্দ ভেসে আসছে। একটু আগে ওরা ঠিক যেভাবে হেঁটে এসেছে সেভাবেই যেন কেউ কাদা জলের মধ্যে দিয়ে হাঁটছে। হ্যাঁ, এখন বলছি ভাই, চল আমরা ফিরে যাই। আমিও বলছি, সেরকম হলে তুই ফিরে যা, আমি এভাবে ফিরবো না। গাছটার সামনে দাঁড়িয়ে কিন্তু অজয় আর রজত দুজনেই অবাক হয়ে গেল। এত বড় বটগাছ আর তার এত বড় গুঁড়ি ওরা এর আগে কখনো দেখেনি। অদ্ভুতভাবে গাছের চারিদিক থেকে ঝুড়ি নেমে এসে গাছের গুঁড়িটাকে প্রায় অদৃশ্য করে ফেলেছে। আর একটু চেষ্টা করলেই বোধহয় গাছের ঝুড়িগুলো মাটি ছুঁয়ে ফেলতে পারবে। তাছাড়া ঝড় বৃষ্টিতে আশপাশটাও কেমন যেন এলোমেলো হয়ে আছে। জল, কাদা, গাছের পাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেন মনে হয় একটু আগে এখানে একদল লোক ছিল। তারপর হঠাৎ করে কি কাজ মনে পড়তে সকলে চলে গেছে। হ্যারিকেনের আলোটা তীর তীর করে কাঁপছিল। গাছটা থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে অজয় সামান্য হেসে বলল, দেখেছিস, এই তো আমরা এখানে রয়েছি। কোথায় ওই মুখ ছাড়া মেয়েটা? কোথায় গেল বলতো? তাছাড়া এখানে তো কিছুই নেই। কে বলেছে কিছু নেই? ওই দেখ, বট গাছের দিকে তাকিয়ে দেখ একবার। রজতের গলায় যেন কি একটা ছিল। অজয় বটগাছের দিকে তাকালো, আর তাকাতেই তার চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল সে। ওই বটগাছের গায়ে ওগুলো কি? বটগাছের গায়ে এতক্ষণ যে পাতাগুলো ঝুলতে দেখেছিল সেগুলো আর ওখানে নেই। সেই বটগাছের গা থেকে নেমে এসেছে অজস্র ঝুড়ি।
যেন পাতা, কাণ্ড, ডাল সব কিছুর বদলে অজস্র ঝুড়ি বটগাছটাকে ঘিরে ফেলেছে। অজয় হতবাক হয়ে সামনের দিকে তাকিয়েছিল। তার ঠিক কানের কাছে কেউ যেন অদ্ভুতভাবে ইনিয়ে বিনিয়ে কেঁদে উঠল একবার। একটা মেয়ের কান্নার শব্দ। শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই অজয় পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল রজত তার পাশে নেই। সেই শব্দটা আবার শোনা গেল, আর সেই শব্দের সঙ্গে সঙ্গে অজয় দেখতে পেল কে যেন একটা আধো অন্ধকারে তার ঠিক পাশ থেকে হাঁটতে হাঁটতে সামনে বটগাছটার দিকে এগিয়ে যাচ্ছে। এই 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 কে তুমি? আর এখানে তুমি এলে কি করে? রজত কোথায় গেল? আবার সেই মেয়েলি গলায় কান্নার শব্দ ভেসে এলো। এবার অজয় বুঝতে পারল সামনে যে হেঁটে যাচ্ছে সে একটা মেয়ে। সে দুটো হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছে। হাঁটতে হাঁটতে সে বটগাছের দিকে এগিয়ে যাচ্ছে। তার কান্নার শব্দে চারপাশের বাতাসটা যেন ভরে উঠছে ধীরে ধীরে। অজয়ের পায়ের তলায় যেন মাটি সরে যাচ্ছিল। তার পাশে তাহলে ওই মেয়েটা এলো কোথা থেকে? আর রজতই বা কোথায় গেল? এক্ষুনি তো তার সামনেই ছিল। রজত, রজত কোথায় গেলি? মেয়েটার কান্নার শব্দ ছাপিয়ে অজয়ের গলা যেন আশপাশের পরিবেশ থেকে বাইরে বেরোতেই পারল না। হঠাৎ করে অজয়ের মনে হলো চারপাশে যেন একটা ঝড় উঠেছে। বটগাছটা অদ্ভুতভাবে কাঁপছে, কিন্তু বটগাছের গা থেকে বেরিয়ে আসা ঝুড়িগুলো কোথায় গেল? এখন তো তার বদলে আগের মতোই মাথার ওপরে যেন সাজিয়ে রেখেছে কেউ। মেয়েটা হাঁটতে হাঁটতে বটগাছের একদম সামনে ঝুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। মেয়েটা এখনো অজয়ের দিকে পেছন ফিরে তাকিয়ে রয়েছে। অজয় ভয় পেয়েছিল, প্রচণ্ড ভয়। সে কাঁপতে কাঁপতে পেছনের দিকে চলে আসতে যাবে, এমন সময় সে তার পেছনে রজতকে দেখতে পেল। আরে কি হলো? কি তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না নাকি? সামনের দিকে তাকিয়ে এমন চিৎকার করলি কেন? তুই এখানে? আরে আমি তো তোকে দেখতেই পাচ্ছিলাম না। আর ওই মেয়েটা কোথায়? মেয়ে কোথাও তো কোনো মেয়ে নেই। আরে কি সব যাতা বলছিস বলতো তুই? অজয় আবার সামনের দিকে তাকালো। সামনের দিকে সব আগের মতোই স্বাভাবিক লাগছে। গাছটা আর আগের মতো নড়ছে না। মেয়েটা কোথায়? কোথাও কোনো মেয়ে নেই। বাতাসটাও শান্ত। একটু আগে যে কান্নার শব্দ বাতাসের গায়ে রক্তের মতো ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছিল সেটাও আর নেই। এই একটু আগে আমি যে ওই মেয়েটাকে দেখলাম বলে মনে হলো। আরে ধুর, ভুল দেখেছিস। আরে বলছি না, নবীনবাবুর কথায় তোর মাথায় ওই সমস্ত ব্যাপার ঢুকে গেছে। তোকে কি আর এমনি এমনি বলি নাকি এসব নিয়ে বেশি কিছু না ভাবতে? শেষের কথাটা কেমন যেন অদ্ভুত মনে হলো, যেন শেষের কথাটা অনেক দূর থেকে ভেসে এসেছে। রজতের কথা শুনে অজয় আবার তাকিয়ে দেখল তার দিকে। কোথায় রজত? ওই তো সামনের বটগাছটার ঝুড়ির নিচে সেই মেয়েটা আবার বসে আছে। দুটো হাত মুখের কাছে চেপে ধরে রেখে সে কেঁদে চলেছে। তার কান্না যেন অজয়ের কানের ভেতরে প্রবেশ করে তার মাথার ভেতর একটা প্রবল আলোড়ন তুলতে শুরু করেছে। অজয় দু হাতে কান চেপে ধরল, তারপর চিৎকার করে বলে উঠল, বন্ধ করো এই কান্নার শব্দ। আমি আর সহ্য করতে পারছি না। অজয়, আরে এই অজয়, আরে আরে ওভাবে মাটিতে বসে পড়লি কেন? এইভাবে জল কাদার মধ্যে কেউ মাটিতে বসে পড়ে? আমি আর সহ্য করতে পারছি না। তুই রজত না, তুই অন্য কেউ। তুই কোথায় রজত? একটু অবাক হয়ে অজয়ের দিকে তাকিয়ে রজত বলল,
আরে আশ্চর্য তো, আমি তোর সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে রয়েছি আর তুই বলছিস আমি রজত না? তাহলে আমি কে? হ্যাঁ, আর তুই অমন করছিস কেন? দেখে তো মনে হচ্ছে ভয় পেয়েছিস, আর না হলে কোনো কারণে তো শরীর খারাপ করছে। চল ভাই, বাড়ি ফিরে যাই, চল। অজয় একবার ভালো করে এদিকে ওদিকে তাকিয়ে দেখল, কোথাও সেই মেয়েটা নেই। বাতাসে যে একটু আগে একটা কান্নার শব্দ সে প্রথমবারের জন্য শুনতে পেয়েছিল, সেই কান্নার শব্দটাও যেন কেউ এক নিমেষে গরম বাতাসের মতো শুষে নিয়েছে। অজয় কোনো রকমে উঠে দাঁড়ালো। তার হাঁটু পর্যন্ত জল কাদায় ভিজে গেছে। রজতের কাঁধের ওপর একটা হাত রেখে অজয় বলল, মনে হয় আমি সত্যিই ভুল দেখছি। আমার মাথা খারাপ হয়ে গেছে। একটা কাজ কর, চল ফিরে যাই। নবীনবাবুর কথা শোনার দরকার ছিল। রজত পেছনের দিকে ঘুরল, অজয়ের পেছনের দিকে। বেশ খানিকটা ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছে। গ্রামের মাটির রাস্তার উপরে উঠতে যাবে, ঠিক সেই সময় দেখা গেল বেশ খানিকটা দূরে জল কাদার মধ্যে আবার সেই ছপ ছপ শব্দ হচ্ছে। অজয় বেশ ভয় পেয়েছিল। রজতের কাঁধের কাছটা খামচে ধরে অজয় বলল, রজত, আবার ওই শব্দটা, আবার ওই ছপ ছপ শব্দটা আসছে। কে যেন সামনের দিক থেকে হাঁটতে হাঁটতে এদিকেই আসছে। রজত কিন্তু ভয় পেল না। সে তাড়াতাড়ি গ্রামের মাটির রাস্তা ছেড়ে আবার নিচের দিকে বটগাছটার কাছে নেমে গিয়েছে। রজত বলল, চিন্তা করিস না, যে আসছে সে আমাদের দেখতে পাবে না। হ্যারিকেনটা নিভিয়ে দে। কিন্তু হ্যারিকেনটা নিভিয়ে ফেললে তো আমরা আর কিছুই দেখতে পাবো না। তোকে যা বলছি তাই কর, তাড়াতাড়ি হ্যারিকেনটা নিভিয়ে ফেল হ্যারিকেনটা। অজয় বুঝতে পারল এখন আর কোনো কিছুই করার নেই। হ্যারিকেনটা নিভিয়ে ফেললে সত্যিই ওদের কেউ দেখতে পাবে না। তাই হ্যারিকেনটা নিভিয়ে ফেলল। তারপর সামনের দিকে তাকিয়ে বলল, হ্যারিকেনটা নিভিয়ে ফেলেছি, এবার কি করব? কিন্তু কথাটা অজয় কাকে বলল সেটা সে নিজেও জানে না। রজত কোথায়? তার সামনে কেন? তার চারপাশে কোথাও তো কেউ নেই। ছপ ছপ করা সেই জলের শব্দটা তখনও ওই দিকেই আসছে। অজয় কেমন যেন পাগলের মতো হয়ে গেল। শব্দটা ক্রমে যত তার দিকে এগিয়ে আসতে লাগলো, তত সে পেছনের দিকে সরতে লাগলো। কিন্তু পেছনে সরতে সরতে অন্ধকারের মধ্যে অজয় এটা লক্ষ্য করেনি যে সে সরতে সরতে সেই বটগাছের দিকেই এগিয়ে যাচ্ছিল। আর সেই বটগাছের নিচে গাছের ঝুড়ির আড়ালে কে একজন দাঁড়িয়ে দু চোখ দিয়ে অজয়ের দিকেই তাকিয়েছিল। তবে সেটা আশ্চর্যের নয়। সবচেয়ে বেশি আশ্চর্য, অল্প হাওয়াতে বটগাছের ঝুড়ি নড়ে উঠলেই বটগাছের গুঁড়ির গায়ে সেই কালো গর্তটা আবার নতুন করে দেখা যাচ্ছিল। ভয় আতঙ্কে অজয়ের গোটা শরীর যেন বরফের মতো হয়ে এসেছিল। ঠান্ডা হাওয়াটা আরো তীব্র হচ্ছে। পিছোতে পিছোতে সে আস্তে আস্তে হঠাৎ করেই সেই কান্নার শব্দটা শুনতে পেল। ততক্ষণে ছপ ছপ শব্দটা কমে গিয়েছে। কান্নার শব্দ শুনে অজয় পেছনের দিকে তাকাতে দেখতে পেল তার ঠিক সামনে অন্ধকারে কে যেন বসে আছে। হাতে আলো নেই, তাই ভালোভাবে দেখা সম্ভব নয়। একটু আগে থেকেই অকারণে বারবার বিদ্যুৎ চমকাতে শুরু করেছিল। মেঘের গর্জন আবার শোনা যাচ্ছিল। সামনের দিকে তাকিয়ে বসে থাকা সেই জিনিসটাকে ভালোভাবে দেখতে পেল না অজয়। কান্নার শব্দটা শুনে বুঝতে পারল সেই মেয়েটা কাছেই রয়েছে।
ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে একবার বিদ্যুৎ চমকে উঠল। সেই বিদ্যুতের আলোয় অজয় দেখতে পেল তার সামনে বসে আছে সেই মেয়েটা। দুটো হাত তার মুখের কাছে রয়েছে। বিদ্যুৎ চমকানোর সেই মুহূর্তেই মেয়েটা নিজের মুখের কাছ থেকে হাত সরিয়েছিল। আর অজয় যা দেখেছিল তা সে কোনো দিন ভুলতে পারবে না। মেয়েটার মুখে সত্যি চোখ, নাক, মুখ কিছু নেই। তার বদলে তার বটগাছের গুঁড়ির মতো শক্ত কালচে রঙের একটা মুখ, আর সেই মুখের চারপাশ থেকে নেমে এসেছিল লম্বা বটগাছের ঝুড়ি। বাঁচাও, বাঁচাও! কথাটা বলে অজয় ছোটার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে তার পা যেন কেউ টেনে ধরেছে। তার দুটো পা বেয়ে সরু সাপের মতো কি যেন একটা উপরে উঠতে শুরু করেছে। আর ঠিক তখনই বেশ খানিকটা দূরের দিক থেকে রজতের গলা শোনা গেল। অজয়, অজয়, কোথায় তুই অজয়? অজয় চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরিয়ে এলো না। ঠিক তখনই সেই শোঁ শোঁ শব্দটা শুরু হয়েছে। কান্নার শব্দ অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। অজয় বুঝতে পারল সেই লিকলিকে গাছের ঝুড়িগুলো তার দু পা টেনে তাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে গাছের দিকে টেনে নিয়ে চলেছে। আর সেই শব্দটা আসছে গাছের দিক থেকেই। অন্ধকারের মধ্যে অজয় কিছুই দেখতে পেল না। শুধু শেষ মুহূর্তে যখন সে একদম কাছে এসে পড়েছে, বিদ্যুৎ চমকের আলোতে এসে দেখতে পেল বটগাছটাকে। বটগাছের গুঁড়িতে একটা মস্ত কালো গহ্বর রয়েছে, যেন কেউ হাঁ করে রয়েছে। আর ঠিক তার ওপরে দুটো লাল বড় বড় উজ্জ্বল চোখ রয়েছে। আশেপাশে কে যেন হেসে উঠল সেই মুহূর্তে। রজত পড়েছিল এদিকে বড় বিপদে। পথে হাঁটতে হাঁটতে অজয় যখন ছপ ছপ শব্দটা শুনতে পেল, তখন রজত একেবারে থমকে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল তার পেছনে কে যেন আসছে। তারপর সামনে তাকিয়ে এক পা হাঁটতে যেতেই তার পায়ের তলায় কি যেন একটা বিঁধল। তার কাছে আলো নেই, আলোটা নিয়ে চলে গেছে অজয়। অজয় যতক্ষণে বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে গেছে, পায়ের কাছে বাঁধা জায়গাটায় হাত বোলাতেই যন্ত্রণায় মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো রজতের। কিছুই করার নেই, পরনের পাঞ্জাবিটার এক পাশটা ছিঁড়ে পায়ের কাছে ভালো করে বেঁধে নিল সে। একটা মস্ত কাঠের টুকরো তার জুতো ভেদ করে পায়ের ভেতরে এসে ঢুকেছে। এই করতে গিয়ে তার বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। ততক্ষণে অজয় উধাও হয়ে গেছে। অজয়ের হাতের হ্যারিকেনটাও সে দেখতে পাচ্ছে না। অন্ধকারে পথ ঠিক রাখা সহজ কথা নয়। তাছাড়া অজয় জানে সেই বটগাছটা কোথায়, রজত তো জানে না। দেখো কাণ্ড, এই অন্ধকারে আমি এখন যাই কোথায়? আচ্ছা, বাড়ি ফিরে নবীনবাবুকে সব বলবো, সেটাই কি ঠিক হবে? কি করি এখন? কিন্তু রজতের সঙ্গে সঙ্গে মনে হলো এই সময় গিয়ে নবীনবাবুকে বিরক্ত করাটা ঠিক হবে না। তাছাড়া নবীনবাবু তো আর তার কাছের লোক নয়। সবে একটা সম্পর্ক তৈরি হওয়ার সূচনা হয়েছে, তার মধ্যে এভাবে। সে কথা ভেবে সে অন্ধকারের মধ্যেই গ্রামের পথের নাক বরাবর চলতে লাগলো। অজয়ের কাছে সে শুনেছিল নাক বরাবর এগিয়ে গিয়ে একটা বাঁক নিয়ে আরেকটু এগিয়ে গেলেই সেই বটগাছ। নিশ্চয়ই এগিয়ে গেলে বটগাছটা দেখা পাবে, আর সেখানে অজয়কেও দেখতে পাবে। কিন্তু অনেক চেষ্টা চরিত্রি করেও অন্ধকারের মধ্যে পথ খুঁজে পায়নি। একরকম জল কাদায় একাকার হয়ে যখন বটগাছটার কাছাকাছি সে এসে পৌঁছালো, তখনই অজয়ের চিৎকারটা শুনতে পেল। এ কি চিৎকার করলো কেন? আরে ওই তো
ওই তো অজয়ের হ্যারিকেনটা, আর আর ওই তো সেই বট গাছ। রজত অবাক হয়ে তাকিয়ে রইল বটগাছের দিকে। অদ্ভুত বটগাছটা, কত পুরনো তা বটগাছটা দেখে বোঝা যায় না। হ্যারিকেনের অল্প আলোতে বটগাছটার সামনের দিকে খানিকটাই দেখা যায়, পেছনটা কালো অন্ধকারে ঢেকে। কিন্তু অজয় কোথায় গেল? রজত একবার গলা তুলে বলল, অজয়, অজয়, কোথায় গেলি ভাই? অজয়ের কোনো সাড়া পেল না। সে কি মনে হতে হাঁটতে হাঁটতে বটগাছটার দিকে এগিয়ে গেল। ভয় যে একটু করছিল না সে কথা নয়, কিন্তু লণ্ঠন রয়েছে যখন, অজয় এখানেই রয়েছে। এগিয়ে গিয়ে লণ্ঠনটা হাতে তুলে নিতেই তার মনে হলো বটগাছটার ঠিক পেছনে কেউ একটা আছে। অন্ধকারটার মধ্যে দাঁড়িয়ে মাথাটা সামান্য ঝুঁকিয়ে তার দিকেই দেখছে। ভয় পাওয়ার বদলে রজত এবার একটু হেসে ফেলল। তারপর বলল, ঠিক ঠিক বুঝতে পেরেছি, তুই এখানে ওখানে লুকিয়ে থাকবি আর আমার ভয় দেখানোর জন্য এসব করবি না। ওভাবে চিৎকার করলি কেন বলতো? গাছের পেছনের অন্ধকার থেকে অজয় বাইরে বেরিয়ে এলো। তার মুখেও হাসি, কিন্তু সেই হাসিটা যেন কেমন পাথরের মতো। রজত সেই দিকে খেয়াল না করেই বলল, এই অজয়, অনেক হয়েছে, চল তো। ওই আকাশের দিকে তাকিয়ে দেখেছিস? একটু পরে বৃষ্টি নামবে কিন্তু। চল চল, বাড়ি ফিরে যাই। বৃষ্টি নামলে নামুক, এত তাড়াতাড়ি তো এখান থেকে যাওয়া যাবে না। রজত, তোকে একটা জিনিস দেখাবো, আয়। আবার তোর বাজে বকা শুরু হলো? হ্যাঁ, চল তাড়াতাড়ি। নবীনবাবু কিংবা টগর যদি জেগে যায় না, তাহলে আমাদের না দেখতে পেয়ে চিন্তা করবে। আর তাছাড়া তুই তো জানিস ভাই, এই গ্রামের লোকেরা এসব নিয়ে অনেক কিছু ভাবে, চিন্তা করে। কি দরকার এসবের বলতো? দরকার আছে রজত, দরকার আছে। একবার এদিকে আয়। এই বটগাছের ঝুড়িগুলোর পেছনে বটগাছের গুড়িতে একটা জিনিস আছে। তোকে ওটা দেখাবো বলেই আমি এখানে দাঁড়িয়ে আছি। এবার রজত একটু অবাক হলো। অজয় তার জায়গা থেকে নড়ছে না, বটগাছটার পাশেই এসে দাঁড়িয়ে বারবার ডাকছে। রজত এক পা করে এগিয়ে গেল বটগাছটার দিকে। অজয় বটগাছের ঝুড়ির দিকে আঙুল দেখিয়ে বলল, ওই গাছের গুড়িগুলো এক পাশে সরা, তাহলেই দেখতে পাবি। গাছের ঝুড়িগুলো এক পাশে সরাবার প্রয়োজন ছিল না। তার আগেই রজত দেখতে পেয়েছিল দুটো পা, দুটো খালি পা গাছের গুঁড়ির তলা থেকে যেন বাইরে বেরিয়ে আসছে। তাই দেখে চমকে উঠে রজত বলে উঠল, ওখানে কে বসে আছে গাছের গুড়ির আড়াল থেকে? ও যে দুটো পা বেরিয়ে আসছে শুধু। অজয় অদ্ভুতভাবে হেসে উঠল। তার হাসিতে কি যেন একটা ছিল। রজত তাকিয়ে দেখল অজয় এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। হ্যারিকেনের আলোয় অজয়ের চোখটা চকচক করে উঠল। একবার গাছের গুড়িগুলো সরিয়ে দেখ না রজত, একবার সরিয়ে দেখ রজত। রজত ততক্ষণে ভয় পেতে শুরু করেছে। গাছের ঝুড়ির তলা থেকে বেরিয়ে থাকা দুটো পা বৃষ্টিতে অনেকক্ষণ ধরেই যে ভিজছে তা ভালোভাবেই বোঝা যায়। সেই পায়ে কাদা লেগে রয়েছে, কিন্তু কিন্তু এটা কার পা? রজত কোনো রকমে আরেকটু এগিয়ে এলো গাছটার দিকে। তার হাত ততক্ষণে কাঁপছে, গোটা শরীরে একটা কাঁপুনি ধরা দিয়েছে। যেন মনে হলো বাতাসে আশেপাশে কারা যেন ফিসফিস করে কথা বলছে। রজত মুখে আর কোনো কথা বলতে পারল না। গাছের ঝুড়ির গায়ে হাত রাখতে মনে হলো সেগুলো ভীষণ ঠান্ডা। দুই হাতে গাছের ঝুড়িগুলো সরিয়ে দিয়ে
গাছের গুঁড়ির নিচের দিকে তাকাতে রজতের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। অজয়, অজয়, এসব কি অজয়? অজয়ের কোনো সাড়া নেই। রজত গাছের পেছনের দিকে তাকালো। কোথায় অজয়? কোথাও কেউ নেই। তার পাশে রাখা হ্যারিকেনের আলোটা ঠিক সেই মুহূর্তে দপদপ করে উঠল। রজত ভয়ে কেমন যেন পাগলের মতো হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার সামনে গাছের ঝুড়ির উল্টো দিকে গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে রয়েছে অজয়। নিচে তার মুখটা হাঁ করা, তার দুটো চোখ বিস্ফারিত, তার গোটা শরীরে জল কাদা লেগে রয়েছে। পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে ডাকতে লাগলো, অজয়, অজয়, কোথায় গেলি তুই? তখনই একটা মেয়েলি গলায় হাসির শব্দ শোনা গেল। হাসির শব্দটা যেন চারপাশ থেকেই আসছে। একটা ভয় আষ্ঠে পৃষ্ঠে রজতকে ঘিরে নিতে শুরু করেছিল, কিন্তু রজত এদিক ওদিক তাকিয়ে দেখছিল বলে বুঝতে পারেনি কখন গাছের ঝুড়িগুলো আস্তে আস্তে জলকাদার মধ্যে দিয়ে তার দিকে এগিয়ে এসে তার একটা পায়ের উপর উঠতে শুরু করেছে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, কে কোথায় আছো? বাঁচাও! হাসির শব্দ আবার আগের মতোই প্রবল হয়েছে। আর তখনই রজতের মনে হলো গোটা বটগাছটা থেকে নেমে আসছে লম্বা লম্বা গাছের ঝুড়ি, আর সেই ঝুড়িগুলো একটু একটু করে তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সে এগোতে পারছে না। মাটিতে বসে থাকা অবস্থায় তার মাথাটা সেই গাছের গুঁড়িগুলোর গহ্বরের মধ্যে দিয়ে টেনে নিয়ে গেল পেছনের দিকে। একটা পাথরের টুকরো রজতের মুখের কাছে ঘেঁষে গেল। একবার তাতেই তার চামড়ার কাছটা চিরবির করে উঠল, কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে দাঁড়িয়ে এই যন্ত্রণা কিছুই নয়। তার চিৎকার কেউ শুনতে পেল না। তারপর সেই গাছের গুঁড়ির কাছে কালো অন্ধকারের মধ্যে এক ঝটকায় তাকে ছুঁড়ে ফেলল কেউ। পরদিন সকালে অজয় ও রজতের মৃতদেহটা গাছের তলায় পড়ে থাকতে দেখে সকলেই অবাক হয়েছিল। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন নবীন। নবীন সান্যাল নিজে গ্রামের লোকেদের বুঝিয়ে সুঝিয়ে তারপর কাছের থানায় খবর দিয়ে টগরকে নিয়ে বাড়ি ফিরে এসেছিল। সন্ধ্যার দিকে টগরের ঘরে এসে ঢুকল নবীন সান্যাল। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে সে বলল, আমি কি করব বল? কতবার করে বারণ করলাম, ওরা আমার কথা শুনলো না। কেন যে ওরা ওই গাছের কাছে গিয়েছিল তা আমিও জানি না। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা। আমাদের এই হ্যারিকেনটা তো বট গাছের তলায় ছিল। ওরা আলো হাতে করে ওখানে গেছিল। ওরা নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছিল। তাহলে দুজনেই একসাথে মরলো কি করে? ওখানে তো এর আগে দুজনে একসাথে মরেনি। এমন কি হলো বলো তো? নবীন নিজেও ব্যাপারটা বুঝতে পারেনি। তিনি স্বগতোক্তির মতো যেন বলে উঠলেন, সে লোকটি প্রথমবার ওই বটগাছের তলায় কাউকে দেখেছিল, তার কথা যদি জানিস অনেকে বলে। সে বলেছিল ওই গাছে আসলে যে থাকে সে অনেক কিছু জানে। সে মাঝে মাঝে অনেক সময় অনেক কিছু বদল করতে পারে। টগর অবাক হয়ে তাকিয়ে রইল নবীন সান্যালের দিকে। তবে মনে মনে সে একটা কথা স্থির করে রেখেছিল। সেদিন রাতের বেলা যখন নবীন আর টগর ঘুমিয়ে পড়ল, তার বড় ঘরের বাইরের দরজাটা খুলে গেল। আস্তে আস্তে একটা হ্যারিকেন হাতে ঘরের বাইরে পা রাখল কেউ। অল্প হাওয়ায় তার মাথার চুলগুলো উড়ছে। এদিক ওদিক তাকিয়ে নিয়ে একটু চমকালো। টানা টানা চোখ উজ্জ্বল হয়ে রয়েছে। হ্যারিকেনের আলোয়
লম্বা টিকালো নাক, পুরু ঠোঁট, গায়ের রং সামান্য চাপা। সে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো ওই বুড়ো বটগাছটার দিকে। ওই বটগাছের তলায় আসলে কি হয়েছিল সেটা তাকে জানতেই হবে।